ইতিহাস বড়ই নির্মম। যে মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের রাজনৈতিক চরম শত্রুকে একসময় পরম মমতায় দেশে ফিরিয়ে এনেছিলেন, সেই শত্রু দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথাতেই চিরতরে দুনিয়া থেকে বিদায় নিতে হলো এই দাপুটে নেতাকে। এই চরম বেইমানির ইতিহাস হয়তো অনেকেরই অজানা। যে জিয়াউর রহমান নিজের বিপদ জেনেও এককালে ছন্ন ছাড়া হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন, সেই মানুষটিকেই কেন এত দ্রুত দুনিয়া থেকে সরিয়ে দেয়া হলো? এর পেছনে আসলে কার অদৃশ্য হাতের ইশারা ছিল, আর কিভাবে এই শয়তানি চাল চালা হয়েছিল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ১৯৮১ সালের সেই ভয়ঙ্কর চক্রান্ত আর বেইমানির আসল ইতিহাস। জিয়াউর রহমানের এক মহৎ ভুল এবং তার পরবর্তী ১৩ দিনের সেই রুদ্ধশ্বাস নাটকীয়তা, সবকিছু আজ আপনাদের সামনে পরিষ্কার করা হবে। ভিডিওটি এক মুহূর্তের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানবেন ক্ষমতার লড়াইতে কিভাবে আস্তিনের সাপ পোষার মাসুল দিতে হয়েছিল এই বীর মুক্তিযোদ্ধাকে। এই চরম বেইমানির ইতিহাস হয়তো অনেকেরই অজানা। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই ট্র্যাজেডির পর শেখ হাসিনা ছিলেন সম্পূর্ণ নিঃস্ব। দিল্লির এক কোণায় নিজের আসল নাম পরিচয় লুকিয়ে একেবারে যাযাবরের মতো এক বন্দি জীবন পার করছিলেন তিনি। তখন তার হাতে না ছিল কোনো ক্ষমতা, আর না ছিল নির্দিষ্ট কোনো গন্তব্য। রাজনীতি তো দূরের কথা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই তখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ তাকে গোনায় ধরছিল না, এমনকি তার খোঁজ নেয়ার মতো কেউ ছিল না। এক প্রকার পালিয়ে দিন পার করতে হচ্ছিল তাকে। ঠিক সেই সময় বাংলাদেশের রাজনীতির মাঠ পুরোপুরি জিয়াউর রহমানের হাতের মুঠোয়। তিনি তখন দেশের সবচেয়ে দাপুটে এবং জনপ্রিয় রাষ্ট্রনায়ক। তার একটি কথায় তখন গোটা দেশ কাঁপত। অন্যদিকে আওয়ামী লীগ তখন নেতৃত্বহীন এক ভেঙে পড়া দল। নেতাদের কোন্দলের দল যখন খণ্ড বিখণ্ড, তখন ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে এক প্রকার বাধ্য হয়েই ভারতে পড়ে থাকা হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করা হয়। কিন্তু তার দেশে ফেরার কোনো উপায় ছিল না। তার পাসপোর্ট বাতিল হয়ে গিয়েছিল, মেয়াদও শেষ হয়ে গিয়েছিল অনেক আগে। একরকম অসহায় ও ঘোর বিপাকে আটকে ছিলেন তিনি। হাসিনাকে দেশে ফিরতে হলে তৎকালীন সরকারের বিশেষ অনুমতি এবং নতুন পাসপোর্টের দরকার ছিল। আর ঠিক এই জায়গাতেই দাপুটের নেতা জিয়াউর রহমান তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটি করে বসেন। নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা আর ক্ষমতার উপর অতি আত্মবিশ্বাসী হয়ে তিনি এক মানবিক কিন্তু রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নেন। তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার একটি সই তাকে কত বড় বিপদে ফেলতে যাচ্ছে। সেই সময়ে জিয়ার দলের অনেক বাঘা বাঘা নেতা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিলেন। তারা বারবার সতর্ক করেছিলেন, জিয়া ভাই সাপকে দুধ কলা দিয়ে পুষলে সে একদিন ছোবল মারবেই। তারা বুঝতে পেরেছিলেন এই সুযোগ দেয়া মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। কিন্তু উদারমনা জিয়া কারো কোনো কথা বাধা শোনেননি। তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দেন যাতে দ্রুত হাসিনার পাসপোর্ট তৈরি করে দেয়া হয়। শুধু পাসপোর্ট দিয়েই তিনি থেমে থাকেননি, তার নিরাপত্তা ও থাকার জায়গারও পাকাপোক্ত ব্যবস্থা করেন। জিয়া ভেবেছিলেন একটি শক্তিশালী বিরোধী দল থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে, কিন্তু তিনি জানতেন না তিনি আসলে এক কুচক্রী শক্তিকে নিজের বিনাশের পথ তৈরি করে দিচ্ছেন। এরপর আসে ১৯৮১ সালের ১৭ই মে। ঢাকার আকাশ ছিল ঘোর মেঘলা, চারপাশে বইছিল ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। মুষলধারে বৃষ্টির সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই কুর্মিটোলা বিমানবন্দরে পা রাখেন এই খলনায়িকা। জিয়াউর রহমানের দেওয়া পাসপোর্ট আর তার দেওয়া নিরাপত্তার উপর ভর করেই সেদিন বাংলার মাটিতে পা রাখতে পেরেছিলেন তিনি। কিন্তু দেশে ফেরার পর থেকেই শুরু হয় এক অদৃশ্য কুটিল চক্রান্ত। হাসিনার ভেতরে ক্ষমতার লোভ আর জিয়ার প্রতি চরম প্রতিহিংসা আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল। তিনি প্রকাশ্যে জিয়ার সমালোচনা শুরু করেন এবং অতি দ্রুত এমন এক পরিস্থিতি তৈরি করেন যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে থাকে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, শেখ হাসিনা দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় ঘটে যায় সেই অবিশ্বাস্য ট্র্যাজেডি। ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা সদস্যের হাতে প্রাণ হারান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ১৩ দিনের ব্যবধানে এমন কি ঘটেছিল যা দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দিল? কিভাবে একজন জনপ্রিয় রাষ্ট্রপ্রধানকে এত দ্রুত নিঃশেষ করে দেয়া হলো? এটি কি শুধুই কাকতালীয় নাকি কোনো গভীর নীল নকশা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে হাসিনা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিলেন। সেই আমলের অনেক রাজনৈতিক নেতা বিশ্বাস করেন হাসিনা দেশে ঢোকার পর থেকেই এমন কিছু মানুষদের সাথে যোগাযোগ শুরু করেছিলেন যারা জিয়ার বিরোধী ছিল। ১৩ দিনের প্রতিটি মুহূর্ত যেন এক নিখুঁত শয়তানি চালের অংশ ছিল। জিয়াউর রহমান নিজে উদ্যোগী হয়ে যাকে দেশে আনলেন, সেই বিষধর সাপ দেশে পা রাখার পরপরই এমন এক বিষাক্ত ছোবল মারল যার পরিণতি হলো জিয়ার হত্যা। জিয়া যদি সেদিন তাকে দেশে ঢোকার অনুমতি না দিতেন, তবে হয়তো বাংলাদেশের ইতিহাস আজ অন্যরকম হতো।
রাজনীতির ময়দানে এমন চরম বেইমানি এবং গাদ্দারি সত্যিই বিরল। কিন্তু পাপের ফল কাউকে ছাড়ে না। ১৯৮১ সালে যে বেইমানির মাধ্যমে এই চক্র ক্ষমতা দখলের নোংরা রাজনীতি শুরু করেছিল, ২০২৪ সালে এসে তার হিসাব দিতে হয়েছে কড়ায় গন্ডায়। দীর্ঘ ১৫ বছর ধরে এদেশের মানুষের উপর জুলুম আর স্বৈরাচার চালিয়ে হাসিনা ভেবেছিলেন তিনি আজীবন অমর থাকবেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন মানুষের রাগ যখন আগ্নেয়াগিরির মতো ফেটে পড়ে তখন কোনো ফন্দি আর কাজে লাগে না। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সেই খলনায়িকাকে চরম অপমান আর লজ্জা নিয়ে দেশ ছাড়তে হয়েছে। যেই ভারত থেকে তিনি একদিন জিয়ার দয়ায় ফিরেছিলেন, আজ ঠিক একইভাবে সেই ভারতেই যাযাবরের মতো লুকিয়ে থাকতে হচ্ছে তাকে। তার দাপট আর অহংকার মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেছে। জিয়াউর রহমানের সেই উদারতার সুযোগ নিয়ে যে সর্বনাশার ছক শুরু হয়েছিল, ২০২৪ সালে এসে জনগণ সেই খেলার চিরতরে সমাপ্তি ঘটিয়েছে। বেইমানি আর গাদ্দারি করে হয়তো সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। শেখ হাসিনার এই পতন দেশের রাজনীতির ইতিহাসে এক বড় শিক্ষা হয়ে থাকবে যে বেইমানি আর প্রতিহিংসার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর এবং লজ্জার হতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? জিয়াউর রহমান যদি সেদিন হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দিতেন, তবে কি আজকের বাংলাদেশ আরও অনেক উন্নত হতো? আর হাসিনার এই পতনের জন্য কি তার অতীত কর্মফলই দায়ী? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাজনীতির এমন সব অজানা আর লোমহর্ষক ইতিহাস সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্য ইতিহাস ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।